বাবা, তোমায় না কতবার বলেছি যে অসুস্থ শরীর নিয়ে বাইরে আসবে না, বিছানাতে একটু বিশ্রাম নাও। কেন তুমি বারবার বাইরে চলে আসো বাবা? বাবা, তোমাকে তো আগে সুস্থ হতে হবে, তারপর না হয় বাইরে বেরিয়ে যা ইচ্ছা তাই করো। আরে আমার পাগলি মা, আমি অতটাও অসুস্থ নই রে, যতটা তুই ভাবছিস। আমাকে যে কাজে যেতে হবে রে মা। যদি নৌকাটা ভালোভাবে না চালাই তাহলে তো সংসারটা চলবে না মা। মাঝের কাজ ছাড়া আমি তো আর কোনো কাজই পারি না রে মা। আমাকে আটকাস না মা, আমাকে কাজে যেতেই হবে। বাবা, এটা তুমি কেমন কথা বলছো? শুধুমাত্র খাবারের জন্য তোমার অসুস্থ শরীর নিয়ে নৌকা চালাতে আমি দেব না। সেই ছোটকাল থেকেই দেখে আসছি তুমি কিভাবে নৌকা চালাও, তাই আমিও কিন্তু খুব ভালো করেই নৌকা চালাতে পারি। তোমাকে আজ আমি কোথাও যেতে দেব না বাবা। আর এখন থেকে নৌকা নিয়ে আমি বের হব, তুমি শুধু বিশ্রাম নেবে এই কয়েকদিন, বুঝেছো বাবা? মারে, এটা কিভাবে হয় বল? তোর অনেক কষ্ট হয়ে যাবে। তোর জন্মের পরপরই তোর মা মারা গেল। এমনিতেই তুই মা হারা একটা মেয়ে। তোকে খুব কষ্ট করে মানুষ করেছি রে মা। মা, তোর কষ্ট যে আমি চোখে দেখতে পারবো না। শোনো বাবা, আমার মা হলেও তুমি, বাবা হলেও তুমি। তোমার কষ্ট তো আমি আর সইতে পারবো না। আর আমি বয়সে অনেক ছোট তোমার থেকে, আমার শক্তি সামর্থ্য তোমার থেকে অনেক ভালো। আমি কিন্তু এখন তোমার মা হিসেবেই বলছি, যা বলছি তাই করো। ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি কাজ করব এখন থেকে, ঠিক আছে? ঠিক আছে মা, আমি তাহলে ঘরে যাচ্ছি। তোর যা ইচ্ছে তুই কর। বাবা, তোর তো এখন বিয়ের বয়স হয়ে গেছে। এখন একটা ভালো পাত্রী দেখে তোকে বিয়ে দিতে পারলে আমার শান্তি। আমি চেষ্টা করছি রে রাতুল, তোকে খুব তাড়াতাড়ি যেন একটা বিয়ে করাতে পারি। হ্যাঁ গো মা, তুমি একদম ঠিক কথাই বলেছ। এবার ছোট ভাইকে একটা বিয়ে করাতেই হবে। রাতুলের বিয়েটা ভালোভাবে দিতে পারলেই আমাদের বড় একটা কাজ সম্পূর্ণ হয়ে যাবে। শোনো দাদা, আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। তোমরা বিয়ের কথা আমাকে একদম বলবে না। যখন আমার মেয়ে দেখে পছন্দ হবে তখনই শুধু আমি বিয়ে করব, এর আগে নয়। আমার বিয়ে দেওয়ার ইচ্ছাটা তোমাদের মাথা থেকে একদম ঝেড়ে ফেলো। যেদিন সময় আসবে সেদিন এমনিতেও হয়ে যাবে। এভাবে কিভাবে হবে রে রাতুল? তোর তো বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, লোকে কি বলবে? আই বুড়ো হয়ে আর কতদিন থাকবি বল তো বাবা? কেন, তোর বড় দাদাকে যে বিয়ে করিয়েছি, বৌমা তো ভালোই, দেখবি তোর বউ খুব সুন্দরী আর লক্ষ্মীমন্ত হবে। না মা, তোমরা একদম কোনো মেয়েকে আমার জন্য দেখো না। আমি তো বলেছি যেদিন আমার পছন্দ হবে কোনো মেয়েকে আমি তোমাদেরকে বলবো এসে সরাসরি। আচ্ছা মা, তাহলে আমি এখন উঠি। আমাকে তো আবার শহরে যেতে হবে কাজের জন্য। এমনিতেই অনেক চিন্তায় আছি, ওকাটা পাবো কিনা কে জানে। তাই আমাকে একটু তাড়াহুড়ো করেই যেতে হবে মা। দেখেছো অবস্থাটা? কখন থেকে নৌকাটা নিয়ে বসে আছি, এখনো তো একটাও খদ্দের এলো না। দুপুর গড়িয়ে বিকাল হতে চললো প্রায়। আমি কি যে করব বিধাতাই জানে। জানি না, আজকে যদি একটাও খদ্দারের দেখা না পাই তাহলে বাবার ওষুধ কিনবো কি করে, আর চাল ডালই বা কিনবো কি করে? বিধাতা, তুমি তো সব কিছুই জানো আমার সম্পর্কে, একটা না একটা ক্ষুদ্রের ব্যবস্থা তুমি করে দাও না বিধাতা। আচ্ছা, অত শত ভেবে লাভ নেই, আমি না হয় আরো কিছুক্ষণ বসে অপেক্ষা করি, যদি কেউ নদী পারাপার হয়। মাঝি ভাই, ও মাঝি ভাই, এদিকে এসো তো দেখি। আমি ওপারে যাব,
তাড়াতাড়ি এসো। আমার আবার বেশি সময় নেই, একটু তাড়াতাড়ি নদীটা পার করে দিতে হবে, আমাকে শহরে যেতে হবে গো। তা বলি, আপনি কি চোখের মাথাটা খেয়ে ফেলেছেন নাকি? দেখছেন না আমি একটা মেয়ে? তাহলে আমি মাঝি ভাই হলাম কি করে বলুন তো? আচ্ছা আচ্ছা, অত শত কথা না বলে নৌকাতে উঠে পড়ুন। আমি এক্ষুনি আপনাকে নদী পারাপার করে দিচ্ছি। 15 টাকা নিচে কিন্তু নদী পারাপার করতে পারবো না, এটা কিন্তু আগে থেকেই বলে রাখলাম। আরে ঠিকই তো, তুমি তো একটা মেয়ে, আমি অতটা খেয়াল করিনি আসলে। 15 টাকা না হয় দিলাম, কিন্তু আমার একটা কথার উত্তর দাও তো। লোকটা তো বেশ প্রশ্ন করে চলেছে। আচ্ছা, যাই হোক, একটা যখন খদ্দের পেয়েছি, উত্তরগুলো না হয় দিয়েই দিই। আমি কি এমনি এমনি নৌকা চালাতে এসেছি বলুন তো? আমার বাবা হচ্ছে মাঝির সর্দার, তিনি অনেক অসুস্থ, সংসারটা তো চালাতে হবে নাকি? তাই আমি বেরিয়ে পড়লাম নৌকার বইটা হাতে নিয়ে। কেন বলুন তো? মেয়ে হয়েছি বলে কি আমার নৌকাতে চড়বেন না? এটা কিন্তু তুমি একটু বেশি বেশি বলছো। তোমার নৌকায় আমি চড়বো না কেন শুনি? আচ্ছা শোনো, তোমাদের যখন অতই অভাব, তাহলে আমি শহর থেকে ফেরার পথে তোমাকে কিছু শস্য দিয়ে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে, সে দেখা যাবে না হয়, নেওয়া যায় কিনা। লোকটার মনটা বড্ড ভালো। একটা অচেনা অচেনা মেয়েকে তিনি এতগুলো শস্য দিতে চাচ্ছেন, নিশ্চয়ই তিনি অনেক ভালো ঘরেরই সন্তান হবেন। মা না বলেছিল একটা পাত্রী দেখবে? এই তো, এই তো আমি আমার মনের মতো পাত্রী পেয়ে গেছি। আমি শহর থেকে ফিরেই মাকে বলবো যে একেই আমি বিয়ে করতে চাই। আরে মা, আপনি বলছিলেন না রাতুলের জন্য একটা ভালো পাত্রী দেখতে? তা আমরা তো ভালো পাত্রী দেখেই ফেলেছি। আমার বাপের বাড়িতে একটা ভালো মেয়ে আছে, সে দেখতে যেমন সুন্দরী তেমনি যৌতুক দিতেও রাজি আছে, বুঝেছেন মা? কি বলছো বৌমা, সত্যি নাকি? কত টাকা যৌতুক দিতে রাজি হয়েছে বলো তো আমার রাতুলটাকে? যে কোনো ছেলে, যে যারটার সাথে আমার ছেলেটাকে বিয়ে দিয়ে দেব, সব কিছু বিস্তারিত জেনে তারপরে বিয়ের কথা ভাবা যাবে এখন। আরে মা, কি যে বলেন না আপনি! আমি কি যে সে পরে মেয়ের কথা বলছি আপনাকে? মেয়ের বাবার অঢেল সম্পত্তি। মেয়ের বাবার চাহিদা হচ্ছে একটা সুদর্শন চরিত্রবান ছেলে, যেটা আমাদের রাতুলের মধ্যে তো একদমই আছে। তুমি একদম ঠিক কথাই বলেছ বৌমা। রাতুল তো 100-তে 100 একটা ছেলে। খুব ভালো করেছো তুমি। তা আজ রাতুল আসুক বাড়িতে, তাকে আমি সবটা খুলে বলবো, কেমন? সবকিছু খুলে বলতে হবে না মা, আমি আমার যোগ্য বউকে খুঁজে পেয়েছি, আমি শুধু তাকেই বিয়ে করব। তোমরা বিয়ের ব্যবস্থা করো মা, আমি তাকে খুবই পছন্দ করেছি। কি বলছিস রে বাবা? তা মেয়ের বংশ কি? মেয়ের ঠিকানা কি বাবা? আর কি করেই বা খুঁজে পেলি তাকে? সবটা আমাদেরকে খুলে বল। সবটা শুনে তারপর আমরা সিদ্ধান্ত নেব যে তোর সাথে ওই মেয়ের যায় কিনা। ওর নাম হচ্ছে রূপবতী, ওর বাবা আছে, শুধু মা জন্মের পরই মারা গেছে, আর ওর বাবা জেলে। একই কথা বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যেখানে তোমার জন্য একটা বিত্তশালী পরিবারের একমাত্র মেয়েকে দেখেছি বিয়ের জন্য, সেখানে তুমি সাধারণ একটা জেলে কন্যাকে বিয়ে করতে চাইছো? ছি 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 ছি! তোমার রুচির কি দুর্ভিক্ষ চলছে গো, দুর্ভিক্ষ চলছে! রাতুল, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুই এগুলো কি বলছিস? ওদের জাত আর আমাদের জাতের মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। ওই জেলের মেয়েকে আমি তোর সাথে কখনোই বিয়ে করাবো না। ওই জেলের মেয়েকে বিয়ে করে আমাদের ঘরে নিয়ে এলে আমাদের মান সম্মান সব কিছুই ধুলোয় মিশে যাবে। তুই ওকে ভুলে যা বাবা, ভুলে যা। না মা, ওকে যদি বিয়ে করতে না পারি
তাহলে আমি আর কোনোদিনও বিয়ে করব না মা। এই কথা তোমাদেরকে বলে দিলাম আমি। আমি যাচ্ছি এ বাড়ি থেকে। যেদিন মনে হবে এ বাড়িতে ফেরা প্রয়োজন সেদিনই আমি এ বাড়িতে ফিরব, এর আগে নয়। বাবা, আমি আর রাতুল একে অপরকে বিয়ে করেছি। তোমাকে না জানানোর জন্য আমাকে ক্ষমা করে দিও বাবা। আসলে রাতুলের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু জেলের মেয়ে বলে আমাকে তারা মেনে নেয়নি, তাই তোমার কাছেই ফিরে এলাম বাবা। আমরা দুজন। তুমিও কি আমাদেরকে ফিরিয়ে দেবে বাবা? তুমি যদি ফিরিয়ে দাও তাহলে আমরা যাব কোথায় বলো? বলো বাবা। আমার মা মরা মেয়েটা এমনিতেও জন্মের পর থেকে কত কষ্ট করে বড় হয়েছে। তুই একজনকে পছন্দ করে বিয়ে করেছিস, এটা তো খুবই খুশির কথা রে মা। এতে আমি বিন্দুমাত্র রাগ করিনি। আর রাতুলদের বাড়িতে তোদেরকে জায়গা দেয়নি সেটা ভিন্ন কথা। আমি তো আর তোদেরকে ফেলে দিতে পারি না বল। শোনো বাবা, আমাদের একটা নদীর পাড়ে জমি আছে, সেখানে একটা ঘর বানিয়ে আমার মেয়েটাকে নিয়ে সারা জীবন থাকতে থাকো তোমরা। ওই জমিটা আজ থেকে তোমাদেরকে দিয়ে দিলাম আমি। সত্যি বাবা, আপনার মতো ভালো মানুষ আমি আর এই পৃথিবীতে একটাও দেখিনি। কিন্তু বাবা, আপনিও তো অনেক অসুস্থ, আপনিও চলুন না আমাদের সাথে। তিনজন মিলেমিশে থাকবো না হয় ওখানে। না বাবা, তুমি তো জানোই আমি জেলেদের সর্দার, তাই এখানে থাকাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যাও বাবা, তোমরা সারা জীবন সুখে শান্তিতে থেকো। আর মাঝে মাঝে এই বুড়ো বাবাটার খোঁজ খবর নিয়ে যেও, আমিও তোমাদেরকে দেখতে যাব। আচ্ছা, ঠিক আছে বাবা। তোমার আশীর্বাদ আমাদের মাথার উপর থাকলে আমাদের আর কোনো কিছুর দরকার নেই। আমরা তাহলে আসি বাবা। শোনো না, তোমার ছোট ভাই রাতুল তো একটা জেলে ঘরের মেয়েকে বিয়ে করে কোথায় জানি চলেই গেছে। এখন এই সম্পত্তি বাকি যা কিছু আছে সব কিছু তো আমাদেরই, তাই না? এইসব তুমি কি কথা বলছো গিন্নি? অত লোভ ভালো নয়, তুমি তো জানোই আমরা দুই ভাইয়ের মধ্যে সব কিছু সম্পত্তি মা সমান ভাগে ভাগ করে দেবেন। আমাকে একা কখনো সম্পত্তি দেবেন না গিন্নি। শুধু শুধু মিথ্যে স্বপ্ন দেখিও না, আর নিজেও দেখো না। তুমি কি আমার থেকে বেশি জানো? আমি তোমার থেকে বেশি জানি, বুঝেছো? তাই আমি যা বলবো সেটাই তুমি মেনে চলবে। সকালটা শুধু হোক, মায়ের কাছে যদি আদর করে আবদার করি, মা নিশ্চয়ই আমাদেরকে সকল সম্পত্তি লিখে দেবেন। এমনিতেও রাতুলের উপরে তোমার মা অনেক ক্ষেপে আছেন, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আমি তোমার উপরে একটা কথাও বলবো না। তুমি যদি সত্যি সত্যি মায়ের কাছ থেকে সব কিছু নিতে পারো তাহলে বুঝবো যে তুমি শুধু কথাই বলো না, তোমার কথা এবং কাজের দুটোতেই জোর আছে। মায়ের কাছে সকালে এমনভাবে চাইবো যে দেখবে মা আমাদেরকে এমনিতেই দিয়ে দিবে সব কিছু। আর তুমি সব সময় আমি যেটা বুঝাবো সেটাই বুঝবে, বুঝেছো? যাক গিন্নি, অবশেষে বাড়িটা বানিয়েই ফেললাম। নিজের একটা বাড়ি হলে কত যে শান্তি লাগে সেটা এখন আমি বুঝতে পারছি, তাই না গিন্নি? তুমি একদম ঠিক কথাই বলেছ। নিজের বাড়িতে থাকার মতো শান্তি এই পৃথিবীতে আর কোথাও নেই। সব কিছু তো ঠিকঠাক হয়ে গেছে, এখন বাড়ির ভেতরে কিছু আসবাবপত্র লাগবে আমাদের। আস্তে আস্তে সব কিছুই হয়ে যাবে। আরে গিন্নি, তুমি ওসব নিয়ে কোনো চিন্তা করো না, আমি সব কিছু আস্তে আস্তে গুছিয়ে ফেলবো। এখন এখন আমি বাজারের দিকে যাই, একটু কিছু সবজি বাজার করে আনি। সকাল থেকে তো দুজনেই কিছু খাইনি। তুমি ঘরের ভেতরটা একটু ঝাড়ু দিয়ে ফেলো, আর আমি এই মুহূর্তে বাজারটা করে নিয়ে আসি, বুঝেছো গিন্নি? কোনো চিন্তা করো না তুমি। আচ্ছা গো, আচ্ছা।
তাহলে তুমি বাজারে চলে যাও, আর আমি এদিক দিয়ে গদরটা একটু পরিষ্কার করে ফেলি, কত নোংরা জমে আছে। মা, ও মা, আমি আপনার জন্যে আজ কষা কষা মাংস রান্না করেছি। চলুন না মা, আমাদের সাথে একসাথে বসে খাবেন। কতদিন হয়ে গেল আপনার সাথে বসে খাই না মা। আজকে কবজি ডুবিয়ে খাবো। তা বৌমা, এত আদর যত্ন দেখিয়ে কোনো লাভ হবে না, বুঝেছ? আমি যেটা করব সেটাই করব। তুমি এরকম মিথ্যা আদর যত্ন দেখালেও আমি কোনোদিনও সকল জমি তোমার নামে লিখে দেব না। আমার দুটো ছেলে যখন হয়েছে, তাহলে দুজনকে সমানভাবে সব কিছু দেব। আমি তোমার সব কিছুই বুঝতে পারি, কার মনে কি চলছে। আমাকে একা থাকতে দাও বৌমা, শুধু শুধু আমাকে বিরক্ত করে কোনো লাভ হবে না তোমাদের। একটা কথা মনে রেখো, লোভে পাপ আর পাপে মৃত্যু, তাই লোভটা একটু কমিয়ে রাখো। মা, তুমি এটা বলতে পারলে যে জমি জমার লোভে তোমার সাথে আমরা ভালো আচরণ করছি? আমার ভাবতেই তো অবাক লাগছে, এটা তুমি কিভাবে বলতে পারলে? শোন বাবা, তুই কিন্তু আমারই সন্তান, তোর আচার আচরণ সব কিছুই আমি ভালো করেই জানি। তোরা যে কিসের জন্য আমার সাথে এরকম ভালো আচরণ করছিস, সেটা কিন্তু আমি আগেই টের পেয়েছিলাম। কাল সব কিছুই রাতের আধারে তোদের ঘরে উকি দিয়ে শুনেছি। তোরা এতটা নিচে নামতে পারলি একটু জমির জন্য? সেটা যদি তোদের কথা না শুনতাম, কখনোই কল্পনা করতে পারতাম না। যা যা বলছি, তোরা দুজন এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমাকে তোরা একটু একা থাকতে দে। আরে গিন্নি, তোমার রান্নাটা তো দারুণ হয়েছে। তুমি দেখতে যেমন সুন্দরী, তোমার হাতের রান্না তার চেয়েও অসাধারণ। আমি আজকে কবজি ডুবিয়ে খাবো তোমার হাতের রান্না। দাও দাও তো গিন্নি, আর একটু তরকারি আর জল দাও। হয়েছে গো হয়েছে, তুমি একটু বেশিই প্রশংসা করছো। আসলে যেরকমটা তুমি বলছো সেরকমটাও হয়নি তরকারিটা। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি তোমায়, যদি কিছু মনে না করো। আরে গিন্নি, বলো না, কি বলবে তুমি? বলছিলাম যে, মা কি কোনোদিনও আমাদেরকে মেনে নেবেন না? আসলে আমার খুব ইচ্ছা ছিল সেই ছোটকাল থেকে। আমার তো মা নেই, আমি আমার শাশুড়ি মাকে নিজের মায়ের মতো মনে করব। কিন্তু আমার ভাগ্যটা দেখো কত খারাপ। আমি জেলে কন্যা বলে আমাকে কি মেনে নেওয়া যায় না? আমি মাকে মাথায় করে তুলে রাখতাম। জানো তুমি, এই বিষয়টা আমার খুবই কষ্ট লাগে। আমার এত কষ্ট লাগে যে তোমায় বলে বোঝাতে পারবো না। গিন্নি, তুমি একদম মন খারাপ করো না। একদিন দেখবে সব কিছুই ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। মা একদিন তার ভুল বুঝতে পারবে এবং আমাদেরকে এখান থেকে নিয়েও যাবে। তুমি ওসব নিয়ে অত শত ভেবো না তো। আরে আরে, বাইরে একটা গলার আওয়াজ শোনা যাচ্ছে না? এটা কার গলার আওয়াজ? এটা তো মনে হচ্ছে মায়ের গলার আওয়াজ। চলো 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 তো, গিয়ে দেখি মায়ের কিছু হলো কিনা। হঠাৎ করে মা এখানে এসে চিল্লাপাল্লাই বা কেন করছেন? আরে মা, তুমি তুমি এখানে? মা, কি হয়েছে? তোমার চোখে জল কেন? বলো না মা, কি হয়েছে তোমার? হয়েছে তো অনেক কিছুই রে বাবা। তোর বড় দাদা সম্পত্তির লোভে আমার সাথে যে অন্যায় অত্যাচার শুরু করেছে, এতদিন ধরে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি বলেছি যে তোরা দুটো ভাই, কেন তোদেরকে আমি দুভাগ করে সম্পত্তি দেব না? এতে তো তার বউ রেগে মেগে আমার উপর অকথ্য অত্যাচার শুরু করে দিল।
তাই আমি উকিল মশাইয়ের কাছ থেকে মাত্রই ফিরলাম। সব জমি জমা তোর আর বৌমার নামে করে সারা জীবনের মতোই চলে এসেছি আমি। আমাকে রাখবি তো তোদের সাথে বাবা? মা, দুই ভাইয়ের মধ্যে সমান ভাগে সব কিছু ভাগ করে দিলেই ভালো হতো। আর আপনি সারা জীবন আমাদের সাথেই থাকবেন মা, আমার মা হয়ে থাকবেন। আমার মা। এই নদীর পাড়ে বাড়িটা কত সুন্দর, তাই না মা? এখানে হিমেল বাতাস, সুন্দর আবহাওয়া, প্রকৃতি দেখলেই মনটা জুড়িয়ে যায়। এখানে থাকলে আপনার মনটাও ভালো হয়ে যাবে মা। থেকে যান না মা, আমাদের সাথে সারা জীবন থেকে যান। আপনাকে আমি মাথায় করে রাখবো। আমি আপনাকে কথা দিলাম মা। মা, আমি হিরে চিনতে ভুল করেছিলাম মা। তুমি জেলের কন্যা বলে তোমায় কত শত অপমান করেছি, তোমাদেরকে মেনে নেইনি। এখন বুঝতে পারছি জাতের থেকে ব্যবহারটা হচ্ছে বড় পরিচয়। জাতপাতে কিছু আসে যায় না রে বৌমা, মনের সৌন্দর্যটাই সব থেকে বড় সৌন্দর্য। মা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। এর থেকে ভালো খবর আর কিছুই হতে পারে না। তুমি কোনো চিন্তা করো না মা। রূপবতী দেখবে তোমার খুবই খেয়াল রাখবে, তোমায় অনেক ভালোবাসবে মা, অনেক ভালোবাসবে। অতি লোভে পড়ে সব কিছুই হারিয়ে ফেললাম গো, সব কিছুই হারিয়ে ফেললাম। মা তো তোমার ছোট ভাইয়ের নামে সব কিছুই লিখে দিয়েছে এবং তাদের কাছে চলে গেছে সারা জীবনের মতো। আমরা কোথায় যাব এখন? হায় হায় রে, হায় হায় আমার পোড়া কপাল, আমরা কোথায় যাব এখন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে বারবার বলেছিলাম গিন্নি, অত লোভ করো না। অতি লোভে তাতেই নষ্ট হয়। এখন বুঝতে পারছো তো? এখন তো সব কিছুই হারিয়ে ফেললে, শুরুও নেই শেষও নেই। এখন চলো, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বাকি জীবনটাই কাটাতে হবে। আমি যা ভুল করেছি জীবনে, এরকম ভুল যেন কেউ কোনোদিন আর না করে, এটাই আমি সবাইকে বলবো। আমার লোভের শাস্তি আমি পেয়ে গেছি গো, পেয়ে গেছি।